অনেক দিন পর আবার একখানি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন বাজে ওই মোটামুটি 8:45 মতো। আর আদিওম যেহেতু স্কুলে বেরোবে, আর ওদেরকে এখন রেডি করে দিয়েছি মোটামুটি, আর এখন খাইয়েও দেবো। ওই যে গতানুগতিক ছোট্টবেলা থেকে একটাই খাবার, যে আলু সেদ্ধ ভাত সকালবেলা প্রেশার কুকারে ঘি কিংবা বাটার দিয়ে, আর হচ্ছে নয়তো একটুখানি ডাল দিয়ে দিই, আবার গোবিন্দভোগ চালও দিয়ে দিই, এক একদিন এক এক রকম করে আর কি দিই। ওই 1 থেকে 2 চামচ খাবে, তোমরা দেখতেই পেলে দুজনকে এইটুকু ব্যাস খাইয়ে দেবো। তো এটা খেয়ে ওরা স্কুলে বেরোবে, তারপর থেকে আমি মোটামুটি ফ্রি। গুড মর্নিং এভরিওয়ান। মুখটা কি সাদা লাগছে, মনে হচ্ছে মেকআপ করে এসেছি। এক গাদা ময়দা এক গাদা আটা মুখে মেখে তারপরে এসেছি, বাট এরকম কিছু না। জলদি চলো, আজকে অনেকদিন পর আবার ব্লগ স্টার্ট করছি আমার এই সুন্দর ব্যালকানি থেকে। যদিও আমার ব্যালকানিটা খুব একটা গোছানো থাকে না সবসময়ের জন্য, কারণ তোমরা তো জানো যে ব্যালকানিতে আমার দুনিয়ার যত যা ঘরে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস এই ব্যালকানিতে থাকে, সে কারণে সবসময়ের জন্য গোছানো থাকে না। বাট আমার খুব প্রিয় জায়গা। যাই হোক, প্রত্যেকটা মানুষের দেখবে ব্যালকানিটা খুব প্রিয় হয়, ঠিক আছে? মানে সারাদিন বাদে একটু বসে একটু নিঃশ্বাস ফেলার একটা জায়গা প্রত্যেকের কাছে। আদিও এইমাত্র স্কুলে বেরিয়ে গেল, আর হচ্ছে আজকে আমি সকালবেলা নিয়ে যাইনি। আজকে অ্যাকচুয়ালি কয়েকটা দিন ধরে আদিওমের যে ফ্রেন্ড যায় এখান থেকে আরেকজন, তার বাবা নিয়ে যাচ্ছে গাড়িতে করে, 3জনকে নিয়ে যাচ্ছে। সে কারণে সকালবেলা আমার যেতে হচ্ছে না আর কি। আমার তো বেশ ভালোই হয়েছে। আর সকালবেলা টাইমটা খুব মানে বেরোনোর সমস্যা। দুপুরবেলা টাইমটা রান্নাবান্না কমপ্লিট করে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়া যায়, বাট সকালবেলা টাইমটা হচ্ছে বেরোনোটা খুব সমস্যা হয়ে যায়। মানে সমস্যা কিছু না, মানে এসে আবার একটা টেনশন থাকে যে না আমাকে আবার বেরোতে হবে, সেই কারণে আর কি, আদার্স কিছুই না। তো যাকে চলো ব্লগটা শুরু করছি আজকে এখান থেকে। দেখা যাক কেমন ভাবে দিনটা চলে। আশা করছি তোমাদের ভালো লাগবে। বাড়ির সামনে যে পার্কটা দেখো, সেটা পরিষ্কার করা হচ্ছে। অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে না আগাছা খুব তাড়াতাড়ি জন্মে যায়, যে কারণে এইটা হচ্ছে। এটা কয়েকটা দিন আগে একবার দেখলাম পরিষ্কার করলো, আবার এই যে আজকে পরিষ্কার করছে। পরিষ্কার করলে বেশ ভালোই লাগে। আবার ঝোড় জঙ্গল হয়ে কোথা থেকে হয় এরকম বুঝি না। আমি আমার পুদিনা গাছটাকে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছিল। এখনো ভালো আছে, কিন্তু কি হয়েছে বলো তো, পুরো লাল লাল হয়ে গেছে ডগাগুলো। আর এরকম তো ছিল না, সবুজ ছিল ডগা, বাট এরকম কেন হলো জানি না আমি। পাতাগুলো ভালোই আছে, খারাপ নেই। জল তো দেওয়া হয় প্রত্যেক দিনই, কিন্তু তারপর এরকম কেন হচ্ছে? অ্যাকচুয়ালি এত রোদ না, তেজ তাপ, সেই কারণে এরকম হয়ে গেছে আশা করি। আর মানি প্ল্যান্টটা আপাতত এখানটা নিয়ে এসেছি, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে কয়েকটা দিন ধরে, বৃষ্টির জলে না খুব ভালো গ্রো করে পাতাগুলো, দেখেছি আমি। তো এখানটা সে কারণে নিয়ে এসেছি। বেশ পাতাগুলো না একটুখানি মরে মরে গেছিলো, কেমন যেন হয়েছিল। তো নিয়ে আসার পর দেখো এখানটা বেশ কিন্তু তরতরে হয়েছে আবার। তো যাকে চলো দেখি এখন এই ঘরটা গোছাবো। ওই ঘরটা আদিমের বাবা এখন শোয়া আছে। আদিমে এখন বাজে 1:30 সকাল। কে এলো আবার? রান্নাঘরে ঢুকতে হবে। রান্নাঘরে এখনো পর্যন্ত কিচ্ছু করিনি, শুধুমাত্র আদিমের জন্য প্রেসার কুকারে একটুখানি ভাত করে দিয়েছিলাম। আর ওদের টিফিন আজকে নেয়নি, ওরা বিস্কিট নিয়ে গেছে শুধু। সেই কারণে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কারই রয়েছে। তো এই জামা কাপড় বলেছি, এই থালা বাসনগুলো এখন যেখানকার জিনিস সেখানে রেখে দিতে হবে। আর প্রেসার কুকারে ভাত করলে যেটা হয় আর কি, সারাটা দুনিয়া মানে এদিক ওদিক সেদিক সমস্ত জায়গা ছড়িয়ে ছিটিয়ে বাজে অবস্থা হয়ে যায়। আর এগুলো যেমন তাড়াতাড়ি করে ক্লিন না করলে, যদি একটুখানি মানে বেশিক্ষণ রেখে দাও না, কিরকম মানে কালো কালো জম করার মতো লাগে দেখতে। যাক গিয়ে চলো ক্লিন করবো। আর তার আগে দেখি এখানটায় যে কালকে রাত্রেবেলা জামা কাপড় কতগুলো ধুয়েছিলাম, এখানটায় রয়েছে। কিছুদিন আগে আমি ঘর কালার করেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। ইভেন আগের যে ভিডিওটা তোমরা দেখেছো, যে আমি নিজে হাতে আমি ঘর কালার করেছি না, শুধুমাত্র আমি একা নই, আমরা 4জন মিলে করেছি। যতটুকু কষ্ট, যতটুকু মেহনত, যা কেনার সব কিছু কিন্তু আমরা 4জন মিলেই করেছি। একার পক্ষে কখনোই সম্ভবই নয়। তো যাই হোক, আর তোমরা প্রচুর মানুষ অ্যাপ্রিসিয়েট করেছো, অনেক ভালো বলেছো, অনেক প্রচুর কমেন্ট করেছো তোমরা। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। আর আরেকটা কথা বলি, এখানটা দেখবে একটা টপ আছে, আদিমের প্যান্ট রয়েছে, যেগুলো পরে আমরা সেই কালার করেছিলাম। তারপর তো সেভাবে ধোয়াই হয়নি, বারান্দায় একটা পাশে না রেখে দিয়েছিলাম। এই প্যান্টটা আদিমের নতুন প্যান্ট, দেখো এই প্যান্টটা পরে ওরা সে কালারের সময় ছিল, মানে কালার করেছিল।
তো প্যান্ট পুরো কালার হয়ে গেছে। তারপরে আরও এরকম অনেক কিছু, আমার একটা নাইটি ছিল সেটা, তারপরে আমার একটা টপ, নতুন টপ, এবং আমার খুব পছন্দের একটা টপ, বেশ কয়েকবার পরেছি, মানে 5-6বার হয়তো পরেছি, 10 মিনিট 15 মিনিটের জন্য পরেছি, আবার খুলে রেখেছি। সেই টপটাই, যেই টপটা, এই টপটাও পরে আমি সেদিনকে ভিডিও করেছিলাম, তোমরা দেখেওছো আগে যারা দেখেছো ভিডিওগুলো। তো সেই টপ থেকে কোনোভাবে কালার তো তোলাই যায়নি। আমি এত চেষ্টা করলাম, ডোলে মুছে কিছুতে কালার তুলতে পারলাম না। আমি কি করেছি, হালকা একটু আলা আছে, আলাতে ভিজিয়ে রেখেছিলাম, ব্যাস যেমনি কাজ তার তেমনি ফল পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে পুরো নেভি ব্লু কালারটা উঠে পুরো একদম মানে ছাপা ছাপা হয়ে গেল জিনিসটা। অ্যাকচুয়ালি আলার কাজ আমি খুব একটা করিনি, এর আগে তোমাদের কমেন্ট করে জানিয়েছিলাম আলা দিয়ে কীভাবে কী ক্লিন করতে, আমাকে তোমরা বলেছিলে অনেকে। যাই হোক, আমি করতে গিয়ে খুব খারাপ হয়ে গেছে জিনিসটা, পুরো টপটা পুরো মানে কি বলবো, কালার তো ফেড হয়ে গেছে এবং রং বেরঙের ছাপা হয়ে গেছে। এত মন খারাপ লেগেছে, কারণ যেহেতু তোমাদেরকে বললাম খুব পছন্দের ওই টপটা আমার ছিল, কিন্তু কিছু করার নেই। আর ওই টপটা জানো তো আমি খুব একটা পরতামও না, যেহেতু খুব পছন্দের ছিল আমার, কাটিংটাই আলাদা ছিল টপটার। শুধুমাত্র টপ বলে না, আমার একটা নাইটি খারাপ হয়ে গেছে, আদিমের প্যান্ট, তারপর আমার হাজব্যান্ডের টি শার্ট ছিল, অনেক কিছু এরকম। আদি একটা হোয়াইট কালার টি শার্ট পরেছিল, ওটা খুব ভালো, সেই টি শার্টটাও খারাপ হয়ে গেছে। তো মোটামুটি এই ক্ষতিগুলো হয়েছে। ওই যে প্রথমবার যেহেতু কালার করলাম, সেরকম এক্সপিরিয়েন্স ছিল না, আর সেই কারণেই ব্যাপারগুলো হয়েছে। নেক্সট টাইম যদি আবার করি, আশা করছি এই ভুলগুলো আর হবে না। যাই হোক, ভালো কিছু করতে গেলে বা ভালো কিছু পেতে গেলে অবশ্যই খারাপ কিছু তার সঙ্গে হয়। এই প্লেট দুটো না, তোমরা দেখলাম একজন কমেন্ট করেছো, মানে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, বলেছো যে এই প্লেট দুটো আমি অফলাইনে কিনেছি কিংবা অনলাইনে কিনেছি জানাতে। তো এই দুটো আমি অফলাইন থেকে কিনেছি, আমাদের পাশে যে বাজার সেখান থেকে নিয়ে এসেছি, এটা অনলাইনে কেনা না। আর প্লেট দুটো সত্যি খুব কিউট। প্রচুর কাজ পেন্ডিং রয়েছে। তো যাই হোক, আর এখন আমি চলে এসেছি আবার কিচেনে এসে এখন করব সকালবেলার রুটি। আর হচ্ছে ওদিকটা হচ্ছে আমার হাজব্যান্ড রেডি হচ্ছে, ও বেরোবে। আর ও যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠেছে, তো আমি বেডরুমে যেতে পারিনি, সে কারণে ভাবলাম আগে কিচেনে যে কাজগুলো পেন্ডিং রয়েছে সেগুলো কমপ্লিট করে নেই, তারপরে এর মধ্যে উঠে যাবে, আর তারপর আমি আমার বেডরুমে যাব বেডরুম ক্লিন করতে। তো যাই হোক, আর এখানটা এখন করব রুটি, প্লেন রুটি করব, আর কিছু করব না, কারণ আজকে রুটির সাথে খাবো আমি নলেন গুড়। আর তোমরা হয়তো অনেকে অবাক হচ্ছ যে এই সময় আবার নলেন গুড়। হ্যাঁ, আমি ফ্রিজে রেখে দিই, মা 2 লিটার মতো নলেন গুড় দিয়েছিল, আর প্রায় 4 কিলো দিয়েছিল ও যে পাটালি গুড়। তো খাওয়া হয়েছে, পিঠে বানিয়েছিলাম শীতের সময় 2-3বার করে, তারপরে সুজি করি, তার ভিতরে একটু করে দেই, সিমুই করি, তার ভিতরে দেই, তো পায়েস করেছিলাম। ব্যাস এই করে অনেকটা শেষ হয়েছে। এখন 2 কিলো মতো গুড় রয়েছে, মানে পাটালি গুড় রয়েছে, কিন্তু নলেন গুড় অল্পই আছে। কিন্তু নলেন গুড়টা দেখলে তোমাদের পছন্দ হবে না, কারণ মানে তোমাদেরকে বললাম না যে বেশি করে আটা মেখে রাখবো, রাত্রেবেলার জন্য এইটুকু হয়ে যাবে আমাদের। তো রাত্রেবেলা একদম কিনে পড়াতে বসলে রান্নাঘরে না সময় দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যে কারণে একটা রাত হয়ে যায় রান্না করতে আমার। তো আজকে মানে এইরকম কাজ আমি আগে কোনোদিনও করিনি, যে রাত্রেবেলার জন্য সকালবেলায় সবজি রান্না করে রাখা বা রাতের জন্য আটা মেখে রাখা হয়ই না আমার। আটা একটু বেঁচে গেল না, আলাদা বিষয়, কিন্তু আজকে ইচ্ছে করে আমি আটাটা বেশি করে মেখে রাখলাম। এটা এইভাবে ভালো করে একটা উপর প্লেট দিয়ে ঢেকে রেখে দেবো, রাত্রেবেলা একটা সবজি কিছু একটা করে নিলে আমার আটা মাখতে হবে না, গরম মানে জলদি করে রুটি বানিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো এটা প্রথমবার করলাম, আগে কোনোদিনও করিনি। রাত্রেবেলা এতগুলো লোকের রুটি করা, মানে আমাদের 4 জন রুটি করা প্লাস তারপরে সবজি করতে গিয়ে প্রচুর সময় লেগে যায়। আর সময়টা আজকে পড়াতে বসলে না, মানে কোথায় দিয়ে সময় বেরিয়ে গিয়ে বুঝতে পারি না। তারপরে বড় হয়েছে এখন, ওদের পিছনে মানে বক করতে করতে আমার এনার্জি লেস হয়ে যায়, আর মানে কিছু ভালো লাগে না তখন আর। তো সে কারণে বুদ্ধি করে আজকে এটা করে রাখলাম, একটু হলেও আর কি হেল্প হবে আমার। আর আজকে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করবো হচ্ছে নলেন গুড় দিয়ে রুটি। দেখো নলেন গুড় কি এটাকে বলবে, দেখো নিচে অর্ধেকটা চিনি। মা 2 লিটার দিয়েছিল নলেন গুড় শীতের সময়,
আর প্রায় 3 কিলো, না প্রথমে 2 কিলো, তারপর 2 কিলো, 4 কিলো দিয়েছিল হচ্ছে পাটালি গুড় আর কি। তো নলেন গুড় 2 কিলোর মধ্যে এখানে খাওয়া হয়ে গেছে, এইটুকু মাত্র বাকি আছে। আর গুড় এখন খানিকটা পরিমাণে 1 কিলো 1.5 কিলো মতো রয়েছে এখনো, 1.5-2 কিলো মতো এখনো আছে। তো সেটা আমি একদম পিঠে করে ভেবেছি, গরমটা একটু যাক এখন পিঠে করবো একদিন। আর নলেন গুড় দেখো, নলেন গুড় নিচে কতটা পরিমাণে চিনি জমেছে দেখেছো। আগে আমরা নলেন গুড় খেতাম আমাদের গ্রামের দিকে, 1 ফোঁটা চিনি জমতো না, মানে যেরকম গুড় রেখে দিলে সেম থাকতো। আর এখন যদি ফ্রিজে না রেখে দিই নলেন গুড় তো থাকবেই না, আর হচ্ছে তার থেকে বড় কথা নিচে পুরো একদম চিনি জমা থাকে, কিছু করার নেই। তো যাই হোক আজকে নলেন গুড় দিয়ে খাবো রুটি। বাইরে কিন্তু আবার জানি না, একটুখানি বৃষ্টি হলে তো ভালোই হয়, একটু স্বস্তি পাই। আর বিশেষ করে আমাদের কলকাতাতে কি বলবো, মানে সব জায়গায় বৃষ্টি হয়, বাট আমাদের এখানটায় সেভাবে কোনো বছর বৃষ্টি হয় না। এবার তাও কয়েকবার দেখছি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখিনি। আর ওদিকে মায়ের কাছে ফোন করলে, দিদির কাছে ফোন করলে শুধু জানতে পারি যে বৃষ্টি হচ্ছে, বিকেল হলেই বৃষ্টি। কি আরামদায়ক একটা মানে পরিবেশ। আর এখানটায় কাঠ ফাটা গরমে যেন একদম প্রাণ যায় যায় এরকম একটা অবস্থা। আর এই যে এবার করে নেব চা। আর অনেক দিন তোমাদের সাথে চাটাও সেভাবে শেয়ার করা হয় না, যদিও এর আগে দিয়ে একটা শর্টস ভিডিওতে শেয়ার করেছি। বড় ভিডিও তো সেভাবে এখন আর দিতেই পাই না, আর দেবই বা কী করে। ওই যে তোমাদেরকে বললাম যে আদিমকে নিয়ে এত প্রেশারে থাকি, ওদের পড়াশোনা নিয়ে, ওদেরকে দিয়ে আসা নিয়ে আসা, এই সমস্ত কিছু করতে গিয়ে কোথায় যে সময় চলে যায় সে বলার মতো না। একবার দিয়ে আসি, আস্তে আস্তে আমার 9টা 9:30 বেজে যায়। তারপরে আবার বাড়িতে ঢুকে এত কাজ অত কাজ করে উঠতে না উঠতে ওদিকে আবার দৌড়ে যেতে হয় আদিমকে আনতে। আবার একদম বাড়ির কাছে যেহেতু স্কুল নয়, অনেকটাই দূর, সেক্ষেত্রে কিন্তু আগেই বেশ অনেকক্ষণ আগে আমাকে বেরোতে হয়। আর ওদেরকে নিয়ে বেরোতে বেরোতে অনেকক্ষণ পরে কিন্তু আমাকে বাড়িতে ঢুকতে হয়। তো সমস্ত কিছু মিলিয়ে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকি। তারপর চলে এসেছি এখন বেডরুমটা ক্লিন করব। আর হ্যাঁ, এই যে সেকেন্ড টাইম তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করছি আমার মাস্টার বেডরুমে। সেদিনকে তো একটা মেকওভার ভিডিও দেখিয়েছি, আর আজকে এখন আমি যেটা করছি সেটা হলো বেডরুম ক্লিন। তো বেড কভারটা গতকালকে চেঞ্জ করেছি বলে আজকে আর চেঞ্জ করব না, তবে ওই বেডসাইড টেবিলটা আর কি একটুখানি ক্লিন করে নেবো, এদিক ওদিকে একটু ক্লিন করে নেবো। আমাকে একজন কমেন্ট করেছো, বলেছিলে বেডসাইড টেবিলের নিচে যে ডোরটা সেটা মাঝে মধ্যেই খুলে যায়, তোমাদেরকে বলেও ছিলাম এর আগে। তো আমাকে একজন বলেছো আর কি যে ওখানে যে লকটা খারাপ হয়ে গেছে, লকটা লাগিয়ে নিতে। এর আগে বেশ 3 থেকে 4 মাস আগে লকটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো চেঞ্জ করার পর আবার এই প্রবলেম হয়েছে। কিছুদিন আগের কথা বলছি, মাসখানিকও না, 15 দিন, হ্যাঁ 15 দিন মতো হবে, 15 থেকে 20 দিন। তো তারপরে কিন্তু আমি কী করেছিলাম, খুলেছিলাম পুরো লকটা, আমি নিজে খুলেছিলাম। খুলে আমি আবার লক কিনে নিয়ে এসেছি বাজার থেকে, তারপরে কিন্তু আমি নিজেও লাগিয়েছিলাম। কিন্তু আমি যে লকটা নিয়ে এসেছি, লকটা একটুখানি মানে ম্যাচ করেনি, মানে পুরোপুরি একরকম, বাট একটুখানি কোথাও গিয়ে ম্যাচ করেনি এই লকটার সাথে। যে কারণে যেহেতু এগুলো লকের বিষয়, তো সেখানে কোথাও একটু যদি ভুল হয় তো হবে না। তো এই লক, যে ধরনের লক সেটা আমি পাইনি, আর যে কোনো আমি আর করতে পারিনি। তবে আমার দেখে আমি বুঝতে পেরে গেছি যে আমি এবার নিজে একাই ঠিক করতে পারবো। তো যাই হোক, এর পরের দিন নিয়ে লকটা আমি যখন নিজে ঠিক করব, আশা করছি তোমাদের সঙ্গে সেই ভিডিওটা আমি শেয়ার করব। তো এখানটা এখন বেডরুম ভালো করে ক্লিন করে নিয়েছি, এবার ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর 2 দিন জানো তো আমি একটু অসুস্থ মানে কি, আমি একটু মানে শারীরিক অসুস্থতার কারণে আমি ঘরটা সেভাবে আর কি ক্লিন করতে পারিনি। আমার খাটের ওই দিকে গিয়ে ভালো করে ঝাড় দেওয়া, কিংবা বলতে পারো খাটের নিচটা ভালো করে ঝাড় দিইনি আমি। 2 দিন যদি ঘর আমি ভালো করে মানে খাটের নিচ থেকে শুরু করে এদিক ওদিক না ঝাড় দিই, শুধু কাগজ ছেঁড়া, আমার আদিম সারাটা দিন মানে গোটা দিন বসে বসে ওরা কী করবে, ড্রয়িং করবে, এটা করবে, ওটা করবে। তো কি হয় যে সারাক্ষণ ওই এটা কাটাকাটি করবে, ওটা বানাবে, এটা বানাবে, কাগজগুলো সব বক্স কাটে, যেহেতু ফ্যান চলে এখন, সব বক্স কাটে তলে গিয়ে জমা হবে। ইভেন দেখা গেল কোনো বিস্কিট খেলো, এটা খেলো, একটা জায়গায় জমা রেখেছে র্যাপারটা, ব্যাস সেটা কি হলো, আবার খাটে যদি একটুখানি ঠিকঠাক ডাস্টবিনে না ফেলে আসে সময় মতো, সব ওই ফ্যানে হাওয়াতে চলে যাবে খাটের তলে। দেখতে পাচ্ছ খাটের তলে আমার সমস্ত কিছুকে জমা হয়। আর সবচেয়ে বড় কথা, যেহেতু ফ্লোর থেকে খাটের মানে খাটটা অনেকটা উঁচু তো নয়, 2 ইঞ্চি মতো উঁচু,
তো সেক্ষেত্রে কিন্তু সবসময় ভিতরে বড় লাঠি ঢুকিয়ে ক্লিন করা সম্ভব হয় না, আর সেই কারণে মেসিটা একটু বেশি হয়। আর ওদিকে আমি কিচেনে কিন্তু আগে আমি চা করেছিলাম, চা করে আমি ঢেকে রেখে দিয়েছিলাম, কারণ আমি সময় পাবো না পরে করার। আর স্টিলের গ্লাসে আমি রেখে দিয়েছি, কারণ গরম বেশ খানিকক্ষণ থাকবে সেই কারণে। আবার একটু গরম করে নিতে হবে, যদিও চা দুবার গরম করা উচিত নয়, যে কোনো খাবার জানো তো দুবার গরম করা উচিত নয়, সেটা ক্ষতি হয়। তো এখানটা চা খেয়ে নিয়ে, চা নয়, এখানটা রুটি আর গুড় খেয়ে নিয়েছি। খাওয়ার বেশ খানিকক্ষণ পরে আমি চা খেয়েছি, কারণ সঙ্গে সঙ্গে খেলে আবার অ্যাসিডিটি করে যাবে, যেহেতু নলেন গুড়, সেই কারণে মানে গুড় বা এই জাতীয় জিনিস আর কি খাওয়ার সঙ্গে সঙ্গে চা খেতে নেই, দুধ খেতে। কিছুক্ষণ একটু পরেই খেয়েছি। আর এদিকে একবার ভাত বসিয়ে দেবো। আর আজকে হচ্ছে রান্না হবে দুপুরবেলা, যেহেতু আজকে নিরামিষ দিন, তো সেই কারণে রান্না হবে দুপুরবেলা কুমড়ো শাকটা গতকাল নিয়ে এসেছিলাম, তো সেটা রয়েছে। কুমড়ো শাক করবো, কুমড়ো শাকে বড়া করবো, আর ডাল করবো, মটর ডাল, আর হচ্ছে তার সাথে সাথে করবো হচ্ছে উচ্ছে ভাজি। অ্যাকচুয়ালি উচ্ছে ভাজিটা করতাম না, কুমড়ো শাকে বড়া, কুমড়ো শাক করবো আর মটর ডাল, এটাই ভেবেছিলাম। কিন্তু উচ্ছেটা বেশ অনেক দিন ধরে দেখে ফ্রিজে রয়েছে, আর উচ্ছে এই সমস্ত জিনিস না অনেক দিন থাকলে ফ্রিজের ভেতর তেতো হয়ে যায়, তো সেই কারণে ভাবলাম না আজকে করেই দিই। আর আজকের রান্নাটা একটু মানে ঘোটালা টাইপের রান্না হয়েছে, মানে পার্ট বাই পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার একটাই কারণ ছিল যে তোমাদের সঙ্গে পরে আমি শেয়ার করছি। তো যাই হোক, আর এখানটা হচ্ছে প্রেশার কুকার ডাল বসিয়ে দেবো, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল জল একবারে হলুদ লবণ লঙ্কা দিয়ে আমি বসিয়ে দেবো, একবার হয়ে যাবে, 2টো সিটি দিলেই মটর ডাল। আর হচ্ছে শুধু সোমবার দিলে হয়ে যাবে, তাহলে ভাত আর ডাল এদিকে মোটামুটি আমার হয়ে যাবে, অসুবিধা হবে না। আর এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে ওদিকে আমি কুমড়ো শাক কাটতে যাব, কারণ কুমড়ো শাক কাটতে সময় লাগে। আর কুমড়ো শাক কিন্তু আমি বটিতে কাটি, এটা খুব হেল্প হয়, ছুরিতে অত ভালো মানে কাটা যায় না, আর ছুরির ধারটা ইদানিং একটু কমেই গেছে আমার, তো সেই কারণে বটিতে দেখি বেটার হয়। সজনে ডাঁটা, কুমড়ো শাক দেখেছি এগুলো বটিতে করলেই ভালো হয়, মাই বলে গেছে এটা বটিতে করবি আর ভালো হবে। দেখো কালকে হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে কুমড়ো শাক, আর ফ্রিজে ঢুকাতে ভুলে গেছি, এইভাবে রেখে দিয়েছি, খানিকটা এখানটা পচেও হতে গেছে। চলো এটা কেটে নিই, আর বেশিক্ষণ থাকলে আরো খারাপ হয়ে যাবে। এটা কাটবো, কেটে সবটা তো করতে পারবো না, অর্ধেকটা করবো আর অর্ধেকটা মানে ভালো করে ফ্রিজে রেখে দেবো, তাহলে অন্য একদিনও করতে পারবো। এই শাকগুলো তো খেতে তো খুব ভালো লাগে, আমার মনে হয় এমন কেউ নেই যে কুমড়ো শাক লাউ শাক ভালোবাসে না খেতে। তো এটা হচ্ছে অর্ধেকটা করবো আর অর্ধেকটা রেখে দেবো। চলো দেখি এটা আবার গতি করা যাক। এদিকে দেখো আমি ভাত আর ডাল যেহেতু বসিয়ে দিয়েছি, ডালটা কিন্তু মোটামুটি ডাল হয়ে গেছে, বাট ভাতটা একটু টাইম লাগে, যেহেতু আমি গ্যাস অফ করে রেখে দিই। আর এখানটা উচ্ছেও আমি কেটে নিলাম, উচ্ছে কাটার পরে। আর এদিকে তোমাকে ডাল দেখাচ্ছি, দেখো এই দেখো ডাল কিন্তু হয়ে গেছে। আর ভাতটা আবার ফ্যান কেড়ে নেবো একটু পরে। আর ওইদিকে হচ্ছে আমি বসিয়েও দিয়েছি কিন্তু অলরেডি এখানটা শাক, কারণ হচ্ছে তোমাদের এর মাঝখানে আমি শাকটাও জলদি করে আমি কেটে নিয়েছি। শাকটা আগে আমি করে নিলাম একটাই কারণ আমি শাকের যেহেতু কুমড়ো শাকে বড়া করব আজকে, কুমড়ো শাকের বড়া করলে কিন্তু এগুলো যেহেতু একটু ডিপ ফ্রাই হয়, আর তেল অনেকটা পরিমাণে থেকে যায় কড়াইতে, আর ওই তেল আমি রেখে দেবো না। ওই তেল রেখে দেওয়া মানে বলতে গেলে মোটামুটি খুব খারাপ শরীরের পক্ষে, মোটামুটি কি পুরোটাই খারাপ। সে কারণে আমি কি করব, ওই তেল মানে যে কোনো ভাজা বা ডিপ ফ্রাই যদি করি আমি, তো আগে সেটা আমি করি, আর তারপর যে তেলটা বেঁচে যায় সেটা দিয়ে অন্যান্য সবজিটা কিন্তু আমি করে নিই। এখানটা কিন্তু আমি একটুখানি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা কিন্তু দিয়ে আমি করব হচ্ছে তার মধ্যে একটুখানি আমি বেসন দেবো, 2 চামচ মতো বেসন, আর গোটা সম্পূর্ণটাই আমি দেবো হচ্ছে চালের গুঁড়ো, তো আমার বেশি ক্রিস্পি হয়, আমার খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানটা দেখো আমি চালটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর ওই যে ওখানটায় হচ্ছে একদিকে হচ্ছে কুমড়ো শাক আলু দিয়ে করেছি, আলু বেগুন দিয়ে। আর কুমড়ো শাকে বড়া করার পরে একদিকে ভাতও নেমে গেছে। কুমড়ো শাকের বড়া করার পরে কিন্তু ওই তেলটা দিয়ে আমি ওদিকে উচ্ছে ভাজিও হয়ে যাবে আমার, আর এদিকে হচ্ছে আমার যে ডালটা সোমবার সেটাও কিন্তু হয়ে যাবে। সে কারণে কুমড়ো শাকের বড়াটা আমি আগে করব। একটুখানি বুদ্ধি করে বা একটুখানি যদি হিসেব করে কাজ করা যায়, তাহলে দেখবে অনেক কিছু আমাদের কাছে ইজি হয়ে যায়। যেমন আগে বুঝতাম না, সবার লাস্টে করতাম বড়া, ক্রিস্পি থাকবে সেই কারণে, তারপরে দেখি যে ওই তেলটা কিন্তু থেকে যায়। আর এখানটা কুমড়ো শাকটা কী দারুণ হয়েছে, আর দেখতেও যেরকম সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল, একদম কম তেলে এত টেস্ট হয়েছিল। নামানো আগে একটু ধনেপাতা দিয়েছিলাম। আর এখানটা
টাইম যেহেতু হাতে ছিল না, সেই কারণে আমি কিন্তু এখানটা একদম মানে কুচি কুচি করে কেটে আমি কুমড়ো শাকটা দিলাম। বাট এইভাবে না দিয়ে যদি পাতা ভাজ করে দেওয়া যায় সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগে। আর ওইভাবেই নর্মালি মানে বড়া করে, বাট আমি এইভাবেই করলাম। তো দেখো, খাওয়া নিয়ে কথা, এইভাবেও টেস্ট হয়। আর যদি বাড়িতে কেউ লোকজন আসে তো সেক্ষেত্রে তো প্রপারলি সব কিছু করি, বাট আমরা যখন নিজেরা খাই এইভাবেই গড়পড়তে কাজ করি। এখানে দেখো আমি বড়া ভাজি, আপনি ওদিকে কিন্তু কুমড়ো শাক আমার নেমে গেছে। আর এদিকে বড়া ভেজে নেবো, আর বড়া ভাজার পরে তেল কিন্তু বেশ খানিকটা থেকে যায়, তো ওই তেলটাই দিয়ে আর বাদবাকি আমি রান্নাবান্নাগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। রান্নাবান্না কমপ্লিট তো হয়ে গেল, এবারে এসছি মেন যুদ্ধে। এই যুদ্ধ এখন আমাকে জয়ী হতে হবে, মানে হচ্ছে সমস্ত থালা বাসন রান্নাঘর ক্লিন করতে হবে। থালা বাসন বড় বড় যেগুলো সব মাজা হয়ে গেছে, ছোটোগুলো আমি একটা মানে গাবলির মধ্যে করে রেখে দিয়েছিলাম পাশে, আর এগুলো হচ্ছে এখন আমি ক্লিন করে নেব। আর মোটামুটি সমস্ত কাজই আমার কমপ্লিট, এই বাসন মাজা আর কিচেনটা মোটামুটি একটুখানি মুছে নিলে আমার নিচটা আর কি, তাহলে আমার মোটামুটি সব কিছু হয়ে যাবে। আদিম চলে এসছে, ওই যে ওই ঘরে টিভি দেখছে এখন, ওরা খাওয়া দাওয়া করলো। আর হচ্ছে ওদের খাওয়া হয়ে গেছে ওদের। ভেবেছিলাম কি যে এই ঘরের যে কার্টেন্সটা আর কি, কার্টেনগুলো ধুয়ে দেবো আজকে, কিন্তু বাইরে যা ওয়েদার না, বাইরে যদি বৃষ্টি হবে একটু পরে ঝমঝমে বৃষ্টি নামবে, তো শুকোবে না। সে কারণে না শুকোলে ঘরে মেলে দিলে হয়ে যেত, বাট ভাবলাম ঠিক আছে চলো দেখি কালকে যদি রোদ ওঠে কালকে তাহলে খুলে এই দুটো কার্টেন্স, এই দুটো আর এই চারটে আর কি, দুটো জানালার, তারপরে কালকে হচ্ছে মেলে দেবো। যাকে চলো, আর এখন হচ্ছে এই ঘরে বেড কভারটা উঠিয়ে দিয়েছে উপরে, এবার একটা বেড কভার পেতে দেবো, তারপরে স্নান করতে যাবো। আজকে আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছি বা ভয়েস ওভার করতে বসেছি না, বিশেষ করে আমি নিজে অবাক হয়ে গেছি যে আজকে অনেক দিন পর আমি এত বড় একটা ভিডিও শেয়ার করলাম। প্রায় 23 মিনিটে ভিডিও, কতদিন যে শেয়ার করা হয় না তার ঠিক নেই। মাঝখানে তো মোটামুটি 12 মিনিট, 13 মিনিট, 14 মিনিটের, মানে খুব জোর তো 14 মিনিট কি 15 মিনিটে ভিডিও হয়েছে, তাও হয়নি, ওই 12 মিনিটই এনাফ ছিল আমার কাছে। কিন্তু আজকে অনেক দিন পর আমি অনেক কিছু ডিটেলসে শেয়ার করলাম তোমাদের সাথে, আমারও ভালো লাগলো। আর তোমরা অনেকেই আছো যারা আমার বড় ভিডিও দেখতে পছন্দ করো, বিশেষ করে রিন্টি চক্রবর্তী, আশা করছি তোমার তো ভালো লাগবে, যেহেতু বড় একটা ভিডিও আমি আজকে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে বেড কভারটা চেঞ্জ করে নেওয়ার পরে এই যে বাবুদের এবার যে টেবিলটা একটুখানি ক্লিন করে নেব, ওরাই করে, তারপরেও ওই যে একটুখানি মেসি হয়ে রয়েছে, দেখি এদিকে জিনিস ওদিক, ওদিকে জিনিস এদিক, এই অবস্থাতে রয়েছে। তো চলো আজকের মতো ব্লগ এখানটায় এন্ড করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।